মহিলাটি প্লেনে ওঠার সময় সবেমাত্র বাথরুম থেকে বেরিয়েছিলেন। কে জানত যে তিনি দুর্ঘটনাক্রমে একটি জীবন বেছে নিয়েছেন? কারণ তিনি হাত ধোয়ার পরে নিজের সিটে ফিরে আসার ঠিক আগে প্লেনটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। তিনি প্রতিক্রিয়া দেখানোর সুযোগও পেলেন না। ওজনহীনতার সেই মুহূর্তটি তাকে এমনভাবে ঝাঁকুনি দিল যে তিনি গড়িয়ে পড়া থামাতে পারছিলেন না। এই দৃশ্য দেখে মহিলাটি প্রায় মরে যাওয়ার উপক্রম হলেন। হতাশ হয়ে তিনি সাহায্যের জন্য চিৎকার করলেন, কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো সাড়া পেলেন না। শীঘ্রই আঘাতের কারণে তিনি জ্ঞান হারালেন। যখন তিনি আবার চোখ খুললেন, চারপাশ শান্ত এবং কিছুটা ভীতিকর ছিল। এই সময় তিনি কিছুটা মাথা ঘোরা অনুভব করলেন, তাই তিনি দ্রুত একটি দিশলাই জ্বালিয়ে আয়নার দিকে ধরলেন। তখন তিনি দেখলেন যে তার কপাল থেকে রক্ত পড়ছে, কিন্তু এই মুহূর্তে তিনি তার আঘাতের বিষয়ে চিন্তা করতে পারলেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি ঘটেছে তা খুঁজে বের করা। কিন্তু যখন তিনি অবশেষে দরজা খুললেন, তার সামনে দৃশ্যটি তাকে হতবাক করে দিল। তিনি দেখলেন যে প্লেনটি একটি বরফের পাহাড়ের উপর আছড়ে পড়েছে। বিশাল কাঠামোটি মাটিতে পড়েছিল, চারপাশে কিছু মৃতদেহ পড়েছিল। তিনি ভীষণভাবে হতাশ হলেন। এটা স্পষ্ট যে তিনি একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। বরফের পাহাড়ের চূড়াটি খুব ঠান্ডা হওয়ায় তিনি কোনো উপায় না দেখে মৃতদেহ থেকে একটি কোট খুলে নিয়ে পরে নিলেন। তারপর তিনি অন্যান্য জীবিতদের খুঁজতে শুরু করলেন। তবে তিনি কেবিনের প্রতিটি কোণ অনুসন্ধান করলেন, কিন্তু তিনি জীবনের কোনো চিহ্ন খুঁজে পেলেন না। তিনি এতটাই হতাশ হয়ে পড়লেন যে চিৎকার করে বলতে শুরু করলেন, আমাকে বাঁচাও, সাহায্য করো, আমাকে বাঁচাও, সাহায্য করো। যখন তিনি গভীর হতাশায় ডুবেছিলেন, তখন কাছাকাছি কোথাও একটি পুরুষের কণ্ঠস্বর শোনা গেল। তিনি দ্রুত তা দেখতে গেলেন। তখন তিনি দেখলেন যে লোকটি প্লেনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। তিনি বেঁচে থাকা সেই লোকটিকে উদ্ধার করলেন। এখানে জমে যাওয়া থেকে বাঁচতে তারা তৎক্ষণাৎ কেবিনের ভেতরে লুকিয়ে পড়লেন। অপ্রত্যাশিতভাবে এটি পুরোপুরি সিল করা ছিল না। তারা বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছিলেন না, তাই তারা কোনো উপায় না দেখে উষ্ণতার জন্য কিছু সরবরাহ খুঁজতে লাগলেন। তারপর তারা আবার বাথরুমের মধ্যে আশ্রয় নিলেন। এখন শুধু এই স্থানটি ভয়াবহ তুষারঝড়কে প্রতিহত করতে পারছিল। তারা সেই সময় এতটাই ঠান্ডা অনুভব করছিলেন যে নারী পুরুষের সম্পর্কের কথা ভাবলেন না। তারা সরাসরি মৃতদেহ থেকে নেওয়া কম্বলটি নিয়ে নিলেন এবং একে অপরের শরীর গরম করতে লাগলেন। কিন্তু তা সত্ত্বেও লোকটি তখনও ঠান্ডা অনুভব করছিল। লিসা তাড়াতাড়ি তার হাত তার বুকের সামনে রাখলেন যাতে সে উষ্ণতা পায়, কারণ সেই সময় তাপমাত্রা ছিল 0 ডিগ্রির নিচে। এখানে জমে মৃত্যু থেকে বাঁচতে উষ্ণ থাকার জন্য আলিঙ্গনই ছিল তাদের একমাত্র উপায়। সারা রাত দুজনের খুব কষ্টে কাটল, কিন্তু এখন কিভাবে বেঁচে থাকা যায় সেটাই তাদের দুজনের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। তারা বুঝতে পারলেন যেভাবে অলস বসে থাকলে চলবে না। লিসা বাথরুমের দরজা খুলে বাইরে এলেন, কিন্তু বাইরের দৃশ্য দেখে তিনি যেন ভেঙে পড়লেন। মাত্র একটি রাত কেটেছে, আর এরই মধ্যে প্লেনের বিশাল ধ্বংসাবশেষ বরফে ঢেকে গেছে। পুরো পাহাড় সাদা বরফের চাদরে মোড়া। চারপাশের ভূতাণ্ডে গিয়ে বুঝতে অসুবিধা হলো না যে এটি একটি প্রত্যন্ত কোণ। হয়তো উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তারা দুজন জমে পাথর হয়ে যাবেন। এই কথা ভেবে লিসা গভীর হতাশায় ডুবে গেলেন। আশা হারিয়ে তিনি এখানেই একটি গর্ত খুঁড়ে নিজেকে কবর দিতে চাইলেন। ঠিক তখনই অন্য জীবিত ব্যক্তি ছোয়াহেই এগিয়ে এলেন। তিনি লিসাকে সাহস দিলেন, চাঙ্গা হতে বললেন এবং মনে করিয়ে দিলেন তার পরিবার আর বড় শহরে ফিরে যাবার সুখের জীবনের কথা। ছোয়াহের কথায় লিসা অবশেষে উঠে দাঁড়ালেন এবং আত্মহত্যার চিন্তা ছেড়ে দিলেন। কিন্তু নতুন করে আবার ঝড় আসছে। এখানে আর বসে থাকা যে একেবারেই অর্থহীন তা বুঝতে পেরে ছোয়াহেই পরামর্শ দিলেন যে তাদের পাহাড়ের নিচে গিয়ে ভাগ্য পরীক্ষা করা উচিত। তার বিশ্বাস নিচে কোনো বসতি থাকলে তারা বাঁচতে পারবেন। কিন্তু লিসা তখনও পুরোপুরি মনস্থির করতে পারেননি। তিনি ভাবলেন এই চরম আবহাওয়ায় বাইরে বেরোলে মৃত্যু নিশ্চিত, তার চেয়ে বরং এখানে উদ্ধারকারীর জন্য অপেক্ষা করা ভালো। লিসা যখন উদ্ধারের জন্য এখানেই অপেক্ষা করার জন্য জেদ ধরলেন, তখন ছোয়াহেই বাধ্য হয়ে তাকে ছেড়ে একা চলে যেতে শুরু করলেন। দূরে চলে যাওয়া ছোয়াহেইকে দেখে লিসার মনে এক ধরনের জেদ আর আগুন জ্বলে উঠল। তাই তিনি তার জ্যাকেট পরে তার পিছু নিলেন। এইভাবেই দুজন বেঁচে থাকার সন্ধানে যাত্রা শুরু করলেন। কতক্ষণ হাঁটলেন জানা নেই, কিন্তু অবশেষে তারা বরফের পাহাড়ের কিনারায় পৌঁছে গেলেন। তারা বুঝতে পারলেন যে পাহাড় থেকে নামার এটাই একমাত্র পথ। তাই উপায়ন্তর না দেখে তারা দুজন চরম ঝুঁকি নিয়ে খাড়া খাদের গা বেয়ে নামতে শুরু করলেন। তাদের পায়ের নিচে ছিল অতল গহ্বর, তাই তারা একটু অসাবধান হতে সাহস করেননি। কিন্তু ছোটবেলা থেকেই উচ্চতা ভীতিতে ভোগা লিসার জন্য এটি ছিল নিঃসন্দেহে আকাশ ছোঁয়ার চেয়েও কঠিন কাজ। একবার তিনি পিছলে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন। ভাগ্যক্রমে ছোয়াহেই সময় মতো তাকে ধরে ফেলেন, এতে তার জীবন রক্ষা পায়। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার পর পরের পদক্ষেপে দুজনেই আরও বেশি সতর্ক হলেন। কয়েক ঘন্টা ধরে লেগে থাকার পর তারা অবশেষে পাহাড়ের মাঝের জায়গায় নামতে পারলেন। কিন্তু যখন তারা খাদের চারপাশের ধোঁয়া বা কুয়াশা দেখতে পেলেন, লিসার পা মুহূর্তের জন্য কেঁপে উঠল। এই নরক থেকে পালানোর জন্য তারা দুজন ধীরে ধীরে খাদের পাশ দিয়ে হেঁটে যেতে লাগলেন। তবে এখানকার খাদ আরও বেশি বিপজ্জনক। প্রতিটি পদক্ষেপই ভুল দিকে যাওয়ার মধ্যে চরম ঝুঁকিপূর্ণ। একটু অসাবধান হলে নিচে পড়ে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে লিসা একটা বড় পাথরের কারণে আটকে পড়লেন আর সামনে বাড়তে সাহস করেননি।
পায়ের নিচে খাবের দিকে তাকে তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে পা সরাতেই পারছিলেন না। অসহায় ছোয়াহেইয়ের আর কোনো উপায় ছিল না। তিনি হাত বাড়িয়ে লিসাকে টেনে ধরলেন। যদিও এই মুহূর্তে লিসার ভয় ছিল বর্ণনার অতীত, তবুও বেঁচে থাকার একটি সুযোগ পাওয়ার জন্য তিনি সেই ভয় সহ্য করে নিজেকে সামলে নিলেন। সৌভাগ্যবশত অল্পের জন্য একটি বড় বিপদ এড়াতে পারলেন। কিন্তু ঠিক এই সময় ছোয়াহেই আরও মারাত্মক কিছু দেখতে পেলেন। তাদের সামনে ছিল একটি মৃত্যুর মতো বন্ধ পথ। আর এর অর্থ হল তারা দুজন খাদের মাঝখানে সম্পূর্ণভাবে ফাঁদে আটকা পড়েছেন। যখন তারা প্রায় হতাশ হয়ে পড়েছিলেন, তখন ছোয়াহেই হঠাৎ কিছু একটা ভাবলেন। দেখা গেল তিনি আর এক মুহূর্ত দেরি না করে খাদের পাশে নিজের ব্যাকপ্যাকটি ফেলে দিলেন। এরপর তিনি কোনো কথা না বলে নিচে নেমে গেলেন। আসলে তিনি একটি বড় গাছকে নিজের গতি কমানোর জন্য ব্যবহার করতে যাচ্ছিলেন। যেমনটা আশা করা হয়েছিল, গাছের ডালগুলোর সাহায্যে ছোয়াহেই নিরাপদে নিচে নামলেন। এরপর তিনি উপরে থাকা লিসাকে সাহস দিলেন এবং গাছটির দিকে টেনে নামানোর চেষ্টা করলেন। লিসা দেখলেন তার আর পেছনে ফেরার কোনো পথ নেই। অনেক চিন্তা করার পর অবশেষে তিনি সেই বড় গাছটির দিকে নেমে গেলেন। অপ্রত্যাশিতভাবে নামার সময় তিনি দুর্ঘটনাক্রমে নিচে থাকা ছোয়াহেইকে ধাক্কা মারলেন। এতে ছোয়াহেই সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। সৌভাগ্যবশত দুজনের কেউই গুরুতর আহত হলেন না। তারা ভেবেছিলেন মৃত্যু এড়াতে পারলেও এর কিছু খারাপ পরিণতি হবে, কিন্তু যা তাদের অবাক করল তা হলো তাদের অবস্থান ছিল অত্যন্ত প্রত্যন্ত। আশেপাশে তাকিয়ে দেখার কোনো উপায় ছিল না, এমনকি চারপাশে কোনো প্রাণের চিহ্নও দেখা যাচ্ছিল না। যদিও এই মুহূর্তে দুজনেই ঠান্ডায় জমে যাচ্ছিলেন, তবুও বেঁচে থাকার সহজাত প্রবৃত্তির কারণে তারা এগিয়ে যেতে বাধ্য হলেন। কতক্ষণ তারা হেঁটেছিলেন জানা নেই, কিন্তু তারা আবার একটি বরফের পাহাড়ে এসে পৌঁছালেন। এই সময় ছোয়াহেই সামনে একটি গুহা দেখতে পেলেন। দেখে মনে হচ্ছিল এটি বিশ্রাম নেওয়ার একটি উপযুক্ত জায়গা। কিন্তু এই সুসংবাদটি লিসাকে জানাতে যাওয়ার সময় তিনি ভয়ে দেখতে পেলেন যে পিছন থেকে একটি তুষার ঝড় ধেয়ে আসছে। ছোয়াহেই দ্রুত লিসাকে নিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে লিসা মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই তুষার ঝড় তাকে জীবন্ত কবর দিয়ে দিল। তুষার ঝড় শেষ হবার পর লিসা বরফের নিচে চাপা পড়ে গেলেন। এই সময় তিনি দুর্বল ছিলেন। তিনি কেবল নিজের সর্বোচ্চ চেষ্টা করে সাহায্যের জন্য চিৎকার করতে পারছিলেন। সৌভাগ্যবশত ছোয়াহেই সময়মতো গুহার মধ্যে লুকিয়ে পড়েছিলেন। তিনি সৌভাগ্যক্রমে রক্ষা পেলেন। লিসার কণ্ঠস্বর শুনেই তিনি দ্রুত বরফ খোঁড়ার জন্য ছুটে গেলেন। তবে তাকে সাহায্য করার জন্য কোনো সরঞ্জাম না থাকায় তিনি কেবল নিজের হাতেই বরফ খুঁড়তে শুরু করলেন। তার কঠোর এবং অদম্য প্রচেষ্টায় তিনি অবশেষে মুমূর্ষু লিসাকে উদ্ধার করলেন। এরপর তিনি লিসাকে টেনে গুহার ভেতরে নিয়ে গেলেন। কয়েক ঘন্টা বিশ্রামের পর লিসা অবশেষে জ্ঞান ফিরে পেলেন। একে অপরের দিকে তাকিয়ে ছোয়াহেইর বুক শান্ত হল। গত কয়েকদিনের এই কঠিন সময়ে একসঙ্গে থাকার পর তিনি বুঝতে পারলেন যে তিনি লিসার প্রেমে পড়েছেন। কোনো আক্ষেপ রাখতে না চেয়ে তিনি সঙ্গে সঙ্গে লিসার কাছে তার অনুভূতি প্রকাশ করলেন। অপ্রত্যাশিতভাবে তাদের দুজনের মধ্যেই ছিল গভীর ভালোবাসা। লিসাও ছোয়াহেইয়ের প্রতি খুব অনুগত ছিলেন। তিনি ছোয়াহেইকে এখনই বিয়ে করতে চাইলেন। এইভাবেই তারা এই গুহার মধ্যে নিজেদের সম্পর্ক স্থাপন করলেন। ভালোবাসার উৎসাহে তারা দুজন আবার যাত্রা শুরু করলেন। তারা একের পর এক বরফের পাহাড় পার হলেন এবং অবশেষে বরফ মুক্ত পাহাড়ে পৌঁছালেন। এখানকার তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছিল। যখন তারা ভাবছিলেন বিজয় প্রায় হাতের মুঠোয়, ঠিক তখনই ছোয়াহেই মৃতের মতো হেঁটে একটি খাদের কিনারায় এসে দাঁড়ালেন। তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি, আমি নদী দেখতে পাচ্ছি। না। তিনি দ্রুত পাশে একটি ছোট রাস্তা থেকে ফিরে এসে সবকিছু পরীক্ষা করতে লাগলেন। তবে এই সময়ের মধ্যে তার প্রেমিক ছোয়াহেই প্রায় আধমরা অবস্থায় পড়ে গিয়েছিলেন। যখন তিনি তার প্রেমিকের রক্তঝরা হাত দেখলেন, তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তার প্রেমিকের হাত ভেঙে গেছে। তাই তিনি দ্রুত কাছাকাছি কিছু ডালপালা এনে ভাঙা হাতটি জুড়ে বাঁধলেন। দুর্ভাগ্যবশত তার এই আপাত চিকিৎসা মাটিতে শুয়ে থাকা প্রেমিককে আরও কষ্ট দিল। সৌভাগ্যবশত লিসার পকেটে একটি ব্যথানাশক ওষুধ ছিল। তিনি সঙ্গে সঙ্গে প্রেমিককে সেই ওষুধটি খাইয়ে দিলেন। ওষুধ খাওয়ার পর ছোয়াহেই কিছুটা স্থিতিশীল হলেন। তার নতুন প্রেমিককে এভাবে পড়ে যেতে দেখে লিসার চোখ ভরে গেল বেদনায়। তিনি উঠে দাঁড়ালেন এবং আশেপাশে কোনো পথচারী আছে কিনা তা দেখতে চাইলেন, কিন্তু ফলাফল তাকে সব ভুলিয়ে দিল। তিনি চারপাশে একটা ছায়াও দেখতে পেলেন না। শেষমেশ তাকে তার গুরুতর আহত প্রেমিককে সাহায্য করে পথ চলতে বাধ্য হতে হলো, কারণ তারা 5 দিন 5 রাত ধরে কিছুই খাননি। যেখান থেকে ধোঁয়া দেখা গিয়েছিল সেই দিকে দ্রুত না গেলে
এই জনমাননহীন পাহাড়ে তারা শীঘ্রই অনাহারে মারা যাবেন। এখন তারা কেবল কোনো বাড়ির কাছাকাছি যাওয়ার জন্য মরিয়া লড়াই করতে লাগলেন। তবে তারা দুজন অর্ধেক পথ পেরোনোর আগেই ছোয়াহেই রক্তবমি করতে শুরু করলেন। তাদের বাধ্য হয়ে থামতে হলো। এই সময় লিসা প্রেমিকের জামা খুলে দেখলেন, তিনি দেখতে পেলেন তার পেটে শুধু কালছিটে ভরে। স্পষ্টতই এটি একটি গুরুতর আন্তরিক আঘাত। ছোয়াহেই বুঝতে পারলেন যে তিনি মৃত্যু পথযাত্রী। তিনি আর তার প্রেমিকাকে টেনে নিয়ে যেতে চাইলেন না। তিনি চাইলেন লিসা যেন তাকে একা রেখে চলে যান। যদিও লিসা তার প্রেমিককে ছেড়ে যেতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু তিনি এটাও স্পষ্ট বুঝতে পারছিলেন যে এভাবে চললে দুজনেই শেষ পর্যন্ত এই জনমানবহীন পাহাড়ে অনাহারে মারা যাবেন। অন্য কোনো উপায় না থাকায় লিসা বাধ্য হয়ে তার প্রেমিককে ছেড়ে যেতে রাজি হলেন। যাওয়ার আগে তিনি তার প্রেমিককে বলে গেলেন যে তিনি ফিরে আসবেন এবং তাকে বাঁচাবেন। এর কিছুক্ষণ পরই লিসা দুর্ঘটনাক্রমে একটি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। তবে হাঁটার সময় তিনি তার আশেপাশে একটি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তিনি শব্দের উৎস দেখতে তাকাতেই সামনের দৃশ্য দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। তিনি দেখলেন কাছেই একটি ক্ষুধার্ত নেকড়ে দাঁড়িয়ে আছে। আর লিসাকে সামনে দেখতে পেয়ে এই কুৎসিত শিকারের প্রতি ক্ষুধার্ত নেকড়ের দৃষ্টি পড়ল। সে সঙ্গে সঙ্গে ফাঁদ থেকে বেরিয়ে তার দিকে দৌড়ে এলো। এই পরিস্থিতিতে লিসা প্রাণপণে দৌড়াতে লাগলেন। তবে দুটো পা কি চারটে পায়ের সঙ্গে পাল্লা দিতে পারবে? নেকড়েটি প্রায় তাকে কামড়ে ধরার উপক্রম হলো। তাড়াহুড়োয় লিসা একটি বড় গাছে উঠতে বাধ্য হলেন, কিন্তু ক্ষুধার্ত নেকড়েটি তাকে সহজে ছাড়ার পাত্র ছিল না। এই হিংস্র জন্তুটিকে তাড়ানোর জন্য লিসা একটি পাশের ডাল টেনে নিয়ে সেটিকে ভেঙে ফেলল। ক্ষুধার্ত নেকড়েটি তখন প্রায় মড়ো অবস্থায়। যন্ত্রণায় ছটফট করতে থাকা নেকড়েটি তাই বাধ্য হয়ে সেই স্থান ত্যাগ করল। নেকড়েটি পালিয়ে যাওয়ার পর লিসা দ্রুত গাছ থেকে লাফিয়ে নামলেন। বিপরীত দিকে তিনি পাগলের মতো দৌড়াতে লাগলেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই ধূর্ত ক্ষুধার্ত নেকড়েটি আবার তাকে ধরে ফেলল। আতঙ্কিত লিসা দুর্ঘটনাক্রমে একটি গাছে আছড়ে পড়ে গেলেন। যে নেকড়েটি সহজে হাল ছাড়তে রাজি নয়, তার দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন যে তিনি এখন ঘোর বিপদে। তাই তিনি নিজের কোট হাতে পেঁচিয়ে নিলেন এবং নেকড়েটির সাথে মরিয়া লড়াই করতে সিদ্ধান্ত নিলেন। সৌভাগ্যবশত লিসার কাছে একটি ছোট্ট ছুরি ছিল। জীবন বাঁচানোর তাগিদে তিনি সফলভাবে সেই হিংস্র পশুটিকে হত্যা করলেন। কিন্তু এর ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়লেন। তবে তিনি থামতে রাজি ছিলেন না। তার ভালোবাসার মানুষটির জন্য তাকে দাঁতে দাঁত চেপে দৌড়াতে হলো। ক্ষুধার্ত অবস্থায় তিনি কতক্ষণ হেঁটেছিলেন তার জানা নেই। অবশেষে তিনি একটি রাস্তায় এসে পৌঁছালেন, কিন্তু তিনি ভেবেছিলেন তার হয়তো এখানেই মৃত্যু হবে। কিন্তু তিনি যখন আবার চোখ খুললেন, তখন নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলেন। তার মাও তার পাশে ছিলেন। ঠিক এই সময় তিনি সবকিছু বুঝতে পারলেন। জানা গেল জ্ঞান হারানোর কিছুক্ষণের মধ্যে একজন সহৃদয় চালক সেখান দিয়ে যাচ্ছিলেন এবং তিনি সময় মতো তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। এই সময় তার প্রেমিকও পাশের ঘরে চিকিৎসা নিচ্ছিলেন। আসলে এর আগে সতর্ক ছোয়াহেই বিশেষভাবে একটি উদ্ধার বার্তা লিখে লিসার পকেটে গুঁজে দিয়েছিলেন। এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্যই তিনি এই ব্যবস্থা নিয়েছিলেন। নার্স যখন লিসার পোশাক পরিবর্তন করছিলেন, তখন তিনি সফলভাবে সেই নোটটি খুঁজে পান। পরিস্থিতি জানতে পেরে পুলিশ সঙ্গে সঙ্গে বনভূমিতে ব্যাপক তল্লাশি শুরু করে। অবশেষে তারা ছোয়াহেইকে খুঁজে পান। শেষমেশ সুস্থ হয়ে ওঠা এই দুজন মানুষ সেই জনমানবহীন পাহাড়ে ফিরে আসলেন যেখানে তাদের সাক্ষাৎ হয়েছিল। তারা দুইজন শুধু হালকাভাবে পাশাপাশি দাঁড়ালেন, জীবনের অলৌকিকতা এবং সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকলেন।